আসো আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো তোমার ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম কি? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। বুঝছো? মৌলের ধারণা, হ্যাঁ, ও রাসায়নিক গণনা। ও সরি, মৌলের না, মৌলের ধারণা। যাই হোক, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। বুঝছো? রাসায়নিক গণনা। তো আজকে এই চ্যাপ্টারটা দেখি আমরা কতদূর কি পড়তে পারি। তো মনে রাখবা যে আমি তোমারে বলি যে আজকে একটা জিনিস কিন্তু আমি প্রুফ করলাম, বা একটা জিনিস আমি বুঝতে পারলাম, সেটা হলো আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে তোমার আগের টিচার গুলা ক্লাস নিতে তোমার মনে করো একটা চ্যাপ্টার শেষ করতে কতদিন টাইম লাগায়? তো অনেক দিন। বাট দেখো যে আমি তোমারে ওই সেম জিনিসগুলো অনেক কম সময় পড়াইতে পারি। কেন পড়াইতে পারি জানো? আজকে আমাদের টিচার একটা কথা বলছে, সেটা হলো যে যত বেশি জানে সে তত বড় জিনিসকে ছোট আকারে প্রেজেন্ট করতে পারে। বুঝছো? যে যত বেশি জানে, তার মানে আমি বলছি না যে আমি অনেক বেশি জানি, বাট আমি এটা পারি যে অনেক বড় জিনিসকে ছোট আকারে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? তো এই কারণে দেখবা আমার পড়ানোটা তোমার কাছে, শুধু তোমার কাছে না, যারাই পড়ায় না কেন তাদের সবার কাছে আমার পড়ানোটা অনেক সহজ মনে হয়। বুঝতে পারছো? তো এইটাই হলো একটা বিশেষত্ব। আমি তোমাদের মূল কথা হলো এই বিষয়ে আজকে আমরা কি কি পড়তে পারি সেগুলা সম্পর্কে একটু একটু করে বলা শুরু করব। দেন আমি তোমাদের যদি ফার্স্টে বলি যে আজকে আমরা কি পড়বো। বুঝছো? আমি তোমারে বলছি যে আমরা প্রথমে পড়বো হচ্ছে মৌলের ধারণা। বুঝছো? মৌলের ধারণা সম্পর্কে আগে আমরা ফার্স্টে পড়তে চলেছি। তো এখন আমি তোমারে বলি যে অধ্যায় কি কি আছে। এই অধ্যায় 1 নম্বর আছে হচ্ছে মৌলের ধারণা। দেখো, মৌলের ধারণা। তো এখন এই যে আমাদের মূলের ধারণা আছে, তো এই মূলের ধারণার মধ্যে কি কি জিনিস আছে সেটা তোমাকে যদি আমি এক এক করে বলি, তাহলে এখানে 1 নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে মোল। বুঝছো? মোল। আচ্ছা, এর পরবর্তীতে কি পাবা? যে গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন। এর পরবর্তীতে আমি যদি তোমার বলি, আর তুমি কি পাবা? পাবা হচ্ছে মোল ও আণবিক সংকেত। বুঝছো? মোল ও আণবিক সংকেত। আচ্ছা, মোল ও আণবিক সংকেত। আর তুমি এই চ্যাপ্টার থেকে আর কি কি পাবা আমি তোমারে বলি। আর পাবা হচ্ছে মোলার দ্রবণ। বুঝছো? আরেকটা যে জিনিস পাবা সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ। এখন কথা হচ্ছে এবার তোমাদের যদি আমি বলি যে এই যে মূল, মূলের মধ্যে তোমরা কয়েকটা ভাগ বিভাগে তোমাকে আমি ভাগ করতে বলতে পারি। বুঝছো? এই যে মূল, এই মূলের মধ্যে তুমি কি কি পড়তে পারবা, মানে এই চ্যাপ্টারে তোমার কি কি পড়া লাগবে। আমি যদি বলি যে অ্যাভোগাড্রোর সংখ্যা পড়তে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যা, গ্রেডোর সংখ্যা, এবং তার সাথে সাথে তোমার পড়া লাগবে হচ্ছে কি অণুর আণবিক ভর। অণুর আণবিক ভর। বুঝছো? এটা তোমার পড়া লাগবে। এর সাথে সাথে আর কি কি পড়া লাগবে সে সম্পর্কে তোমাকে যদি আমি বলি, যে এই যে মোলার দ্রবণ যে ব্যাপারটা, এই মোলার দ্রবণের মধ্যে তোমার কয়েকটা দ্রবণ সম্পর্কে জানতে হবে। সেটা হলো গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণ। যা যা লিখে দিচ্ছে এই প্রত্যেকটা টপিক কিন্তু আমি যদি, আমি তো অবশ্যই পড়াবো, তাছাড়াও তুমি এই চ্যাপ্টারে কি কি টপিক নিজে পড়বা আমি সেগুলা কিন্তু নোট করে তোমাকে লিখে দিচ্ছি। বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট না যে আমি তোমাকে সব পড়াই দেবো, এইটা বেশি ইম্পর্টেন্ট যে তুমি কি নিজে পড়ছো। বুঝতে পেরেছো? এখানে পড়ানোর চাইতে নিজে পড়া বেশি ইম্পর্টেন্ট, বাট তুমি নিজে কি পড়বা সেটা বুঝতে না পারার কারণে কেমিস্ট্রি তোমার কাছে কঠিন লাগে। দেখো, লঘু দ্রবণ। এখন কথা হলো যে ভাইয়া এই এই টপিকগুলো আমি কিভাবে পড়বো। তো দেখো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বইয়ের মধ্যে এগুলো খুঁজে পাচ্ছি না, যে আসলে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে কি পড়বো, গাঢ় দ্রবণ থেকে কি পড়বো। তখন আমি একটু এআই এর হেল্প নেবো। এআই এর কাছে যে বলবো কি গাঢ় দ্রবণ কি বুঝায় বলো, এবং এই সম্পর্কিত যেই কোয়ালিটির প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমাকে একটু তুমি ম্যানেজ করে দাও। ও দেখবা যে অনেক কিছু তোমাকে বুঝাই বুঝাই বলবে, এন্ড তুমি যতক্ষণ না বুঝবা ততক্ষণ ও তোমাকে বুঝাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বুঝছো?
কি? আচ্ছা, লিখে বলবা, লিখে বলবা। মোলারিটি। তো এই যে তোমাকে এই মোলার দ্রবণ সম্পর্কে জানতে হবে, সেটা হলো গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ অথবা মোলারিটি। আচ্ছা, মোলারিটি আবার তিন প্রকার, মানে আমরা বলতে পারি যে মূলত মোলারিটি সম্পর্কে, মোলারিটি বা তোমার দ্রবণের যেই ঘনমাত্রাটা সেটা হচ্ছে মোলার। মোলার মোলারকে আমরা 1 m দিয়ে প্রকাশ করি বা 1 মোলার। আচ্ছা, এরপরে আমি বলতে পারি যে সেমি মোলার। সেমি মোলার সেমিমোলারকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? 0.5 মোল। 0.5। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? ডেসিমোলার আর ডেসিমোলার মোলার, এই যে ডেসিমোলার, এই ডেসিমোলার মানে আমি তোমাকে বলতে পারি 0.1 মোল। আচ্ছা, এরপরে সেমিমোলার সেন্টিমোলার সম্পর্কে আছে। এই যে তোমার সেমিমোলার তো আমি বলছি 0.5, আর সেন্টিমোলার হলো 0.01। এতটুকু তুমি জানো আমি আশা করি। এবার আমার রাসায়নিক ধরন সম্পর্কে তোমার কি কি জানতে হবে আমি বলি। রাসায়নিক ধরন। রাসায়নিক ধরন। দেখো, রাসায়নিক ধরন সম্পর্কে তোমার কি কি জানতে হবে। দেখো, মৌলের শতকরা সংযুতি। বুঝছো? মৌলের শতকরা সংযুতি। শতকরা সংযুতি। আচ্ছা, এটা জানলে, এবং এর পরবর্তীতে জানবা হলো রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া ও কি সমীকরণ। আচ্ছা, সমীকরণ জানলে এর পরবর্তীতে আর কি জানতে হবে? তোমার জানতে হবে লিমিটিং বিক্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তোমার কি তোমার এগুলা কি পড়তে হবে তুমি যদি নাই জানো? আচ্ছা, স্ক্রিনশট মেরে নাও প্রথমটা। না, না, স্ক্রিনশট মেরে পরে লিখে নিও, বুঝছো? আমরা অনেক কিছু পড়বো তো। থাকবে, আমি মনে করাই দেবো। আমরা অনেক কিছু পড়বো সামনে। এখন যদি তুমি সময় নষ্ট করো তাহলে সামনে আমাদের অনেক টাইম লাগবে। তুমি একটু স্ক্রিনশট মেরে নাও। আরে বাবা, স্ক্রিনশট মেরে পরে লিখে নিলে তো হয়ে গেল।
বলো। কোনটা? ওই যে মোলারিটি, সেমিমোলার, মোলার, সেমিমোলার আর ডেসিমোলার লিখছি। হ্যাঁ, 0.5 তো লিখছি। তো এই যে রাসায়নিক ধরন, আমাদের এখানে কি কি পড়তে হবে? রাসায়নিক ধরন পড়তে হবে, মৌলের শতকরা সংযুতি পড়তে হবে, বুঝছো? মৌলের শতকরা সংযুতি পড়তে হবে। আর আমাদেরকে কি পড়তে হবে? আহ মৌলের শতকরা সংযুতি পড়তে হবে, লিমিটিং বিক্রিয়ক পড়তে হবে, বুঝতে পারছো? তো এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এর সাথে সাথে আমাদেরকে আর কি কি পড়া লাগবে তোমাকে যদি বলি, এর সাথে সাথে তোমাদেরকে আর কি কি পড়া লাগবে, সেটা হলো এই যে আমাদের মৌলের শতকরা সংযুতি, এখান থেকে আমাদেরকে পড়তে হবে স্থূল সংকেত, আণবিক সংকেত। স্থূল সংকেত আর হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত, বুঝছি? স্থূল সংকেত পড়তে হবে, আণবিক সংকেত পড়তে হবে। এর পরবর্তীতে আমাদেরকে আহ রাসায়নিক সমীকরণের সমতাকরণ পড়তে হবে। দেখো, এইখানে পড়তে হবে কি সমতাকরণ। আচ্ছা, তার সাথে সাথে এই পাশে তোমার কি পড়তে হবে? মৌল ও রাসায়নিক সমীকরণ। এখানে পড়তে হবে হচ্ছে মৌল ও রাসায়নিক সমীকরণ, মৌল ও রাসায়নিক সমীকরণ। এই যে এইগুলা তোমার মূলত পড়াশোনা কিন্তু করতে হবে। এখন সামনের দিকে আগাই, তো এক এক করে আমরা পড়তে থাকি যে মৌল কাকে বলে। এই যে মৌল, এই মৌল জিনিসটা কাকে বলে? হ্যাঁ, আচ্ছা লিখো। বলো। হ্যাঁ, রেকর্ডিং এ কেমন শোনায়? তা- তোমার কথা, তোমার কথা। ও, ওইটা হইতে পারে রেকর্ডিং এ। রেকর্ডিং এ তুমি যা বলছো সেই কথা নাও শোনা যাইতে পারে, এটা নিয়ে প্যারা নাই, আমি শুনতে পাই। তো এখন কথা হলো, আমরা এই এবার দেখো, আমরা কিন্তু পড়া শুরু করব যে মূল কাকে বলে, বুঝছো? মূল কাকে বলে এটা দিয়ে আমাদের পড়া আজকের থেকে শুরু। দেখো, মূল কি? মূল জিনিসটা হচ্ছে একটা তোমার, আমি যদি বলি মূল কি, মূল জিনিসটা আসলে কি? মূল হচ্ছে তোমার এককের আন্তর্জাতিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থের পরিমাণের একক। তাহলে মোল কি? আন্তর্জাতিক পদ্ধতিতে তোমার, আন্তর্জাতিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থের পরিমাণের একক, বুঝছো? কি পদ্ধতিতে? ইন্টারন্যাশনাল পদ্ধতিতে রাসায়নিক পদার্থের
পরিমাণের একক। তাহলে মোল কি? রাসায়নিক পদার্থের পরিমাণের একক, পদার্থের পরিমাণের একক। এটা হচ্ছে আমাদের মোল। আচ্ছা বুঝছো তো, এক মোলের মধ্যে কতটুকু তোমার জিনিসপাতি থাকে সেটা নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, বুঝছো, এটা হলো সবচেয়ে স্মার্ট একটা মোলের সংখ্যা। কোনো পদার্থের, বুঝছো, কোনো পদার্থের যেই মানের মধ্যে, বুঝছো, যেই কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, বুঝছো, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, মানের মধ্যে তোমার 6.023 গুণ 10^23, বুঝছো, 23 আমাদের 6.023 গুণ 10^23 কি অণু, বুঝছো, অণু অথবা পরমাণু, পরমাণু থাকবে, বুঝছে, থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের কি, আমাদের এক মোল। তাহলে এক মোলের স্মার্ট সংখ্যা কোনটা? কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণ 10^23টি অণু অথবা পরমাণু থাকবে সেটাকে আমরা বলতে পারি যে এক মোল। এখন আমি যদি তোমারে বলি যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, তাইলে মোল কাকে বলে বা এক মোল কাকে বলে, আমি যদি বলি যে কোনো রাসায়নিক পদার্থের, বুঝছো, কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক সংখ্যাকে বা পারমাণবিক ভরকে, বুঝছো, কোনো রাসায়নিক পদার্থের, বুঝছো, কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভরকে যদি তুমি গ্রাম এককে প্রকাশ করো, ভরকে যদি কি এককে? গ্রাম এককে। কি এককে? গ্রাম এককে প্রকাশ করলে তাকে মোল বলে, বুঝছো, তাকে কি বলে? তাকে কিন্তু মোল বলে। গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা বলতে পারি যে মোল, বুঝছো। তাইলে মোল। এবার আমি যদি বলি যে আমাদের অক্সিজেন, এই যে আমাদের অক্সিজেন, বুঝতে পারছো যে আমাদের অক্সিজেন, তো এখন অক্সিজেনের পারমাণবিক ভর কত সেটা তুমি কি বলতে পারো? যে অক্সিজেনের পারমাণবিক ভর কত? মানে অক্সিজেনের মধ্যে অণু থাকে কয়টা বলো তো? অক্সিজেনের মধ্যে O2 অণু থাকে। তার মানে আমি যদি বলি অক্সিজেন এর মধ্যে, আমি তোমাকে এবার বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাইলে অক্সিজেনের এক মোল অক্সিজেন পরমাণু সমান কয়টা? এক মোল অক্সিজেন পরমাণু সমান কতটি? মানে এক মোল অক্সিজেন পরমাণু সমান কতটি অক্সিজেন পরমাণু? এটা তোমাকে যদি বলে যে এক মোল অক্সিজেন পরমাণু কতটি পরমাণু আসলে, তো এক মোল অক্সিজেন পরমাণু সমান 16 গ্রাম অক্সিজেন পরমাণু। এটা তুমি বলতে পারছো যে 16 গ্রাম। বাট এক মোল সমান আসলে কতটা, অক্সিজেন পরমাণু? তাইলে তুমি কি বলতে পারছো? 6.023 গুণ 10^23টি পরমাণু আছে। আর ওই 6.023 গুণ 10^23টা পরমাণুর ভর কত? পরমাণুর ভর কিন্তু হচ্ছে 16 গ্রাম। এতটুকু তো বুঝতে পারছো আশা করি। আমি আবারও বলি যে মোল কি? পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। আর মোল জিনিসটা হলো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণ 10^23টি অণু অথবা পরমাণু থাকবে তাকেই আমরা বলতে পারি যে এটা হলো এক মোল। বুঝতে পারছো? এবার আমি যদি আরেকটু ইলাবরেট করে তোমারে বলতে চাই, তাইলে আমি তোমারে বলি যে রাসায়নিক পদার্থের পারমাণবিক যে ভর আছে না, এই ভরকে তুমি যদি গ্রাম এককে প্রকাশ করো তাহলে যেই পরিমাণটা পাবা সেটাই হচ্ছে এক মোল। যেমন আমি যদি তোমাকে পানি বলি যে H2O, এই যে এই পানির এক মোলের ভর কত, তোমাকে যদি এমন বলে যে পানির এক মোলের ভর কত, তার মানে তুমি এখন কি বলতে পারবা যে পানির এক মোলের ভর হচ্ছে, দেখো অক্সিজেন কত বলো তো? অক্সিজেন হচ্ছে 16। আচ্ছা, এরপরে আমাদের হাইড্রোজেন কত? 2, তাহলে 18। তাহলে পানির এক মোলের আমাদের ভর কত? 18 গ্রাম। এক মোল পানির ভর কত? 18 গ্রাম। তো এই যে এক মোল পানির মধ্যে কতটা পানির অণু থাকতে পারে? পানির অণু কয়টা থাকতে পারে বলো? 6.023 গুণ 10^23টি পানির অণু থাকতে পারে।
বুঝতে পারছো? 1 মোল পানির মধ্যে 6.023 গুণ 10⁻23টি পানির অণু থাকতে পারে। এখন আমি যদি বলি যে এই যে 1 মোল পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, 1 মোল পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে? তো তুমি বুঝতে পারছো যে 1 মোল পানির মধ্যে আমাদের পানির অণু আছে কয়টা? 1 মোল পানির মধ্যে পানির অণু আছে কিন্তু 6.023 গুণ 10⁻23টি কিন্তু পানির অণু আছে। এবার আমি যদি তোমারে বলি যে কতটা হাইড্রোজেন আছে, তখন কিন্তু আর অণু আসছে না, তখন কিন্তু আবার পরমাণু লেভেলে চলে যাচ্ছি। এই যে এটা একটা যৌগ ছিল, দেন এই যৌগটা তৈরি হইতে আমাদের একটা অক্সিজেনের পরমাণু এবং 2টা হাইড্রোজেনের পরমাণু লাগছে। এখন তোমাদের যদি বলি যে 1 মোল পানির মধ্যে কয়টা হাইড্রোজেনের পরমাণু আছে, তখন তোমার কি করতে হবে? তুমি বলো যে 1 মোল পানির মধ্যে কয়টা হাইড্রোজেনের পরমাণু আছে। তুমি তখন কি করবা? তুমি তখন করবা হচ্ছে এই যে দেখো 6.023 গুণ 10⁻23 গুণিতক 2 দিয়ে গুণ দিয়ে দিবা। বুঝছো? বিকজ কারণ কি? কারণ হচ্ছে 1 মোল পানির মধ্যে, বুঝছো, কয়টা তোমার হাইড্রোজেন আছে? হাইড্রোজেন আছে হচ্ছে 2টা। বুঝতে পেরেছো? এক অণুর মধ্যে কয়টা হাইড্রোজেনের পরমাণু আছে? এক অণুর মধ্যে, এক অণু পানির মধ্যে হাইড্রোজেনের পরমাণু আছে হলো 2টা। তাইলে একটা অণুর মধ্যে যদি হাইড্রোজেনের পরমাণু থাকে 2টা, তাহলে এতগুলো পানির অণুর মধ্যে 6.023 গুণ 10⁻23টা পানির অণুর মধ্যে পরমাণু থাকবে কোনটা? এইটার সাথে আমরা 2 গুণ দিলে যেটা পাবো সে কয়টা। আচ্ছা, তাহলে পানির যে অণুটা আছে, সেই পানির অণু 1 মোল পানির অণুর মধ্যে কয়টা অক্সিজেন থাকবে? দেখো 1 মোল পানির অণুর মধ্যে কিন্তু আমাদের 6.023 গুণ 10⁻23টাই অক্সিজেন থাকবে। এতটুকু কি নিশাত বুঝছো? আচ্ছা, আরেকটু বলবো আমি, আমরা অন্য একটা দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করে দেখো। আমরা বলছি সোডিয়াম ক্লোরাইড NaCl। তো এই যে সোডিয়াম ক্লোরাইডের 1 মোলের ভর কত? 1 মোলের ভর যদি তোমাকে আমি বলি, তাহলে দেখো আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত বলতো? 22। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 22, আর আমাদের ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। এখন আমি যদি বলি যে এই দুইটারে যোগ করলে তোমার আসবে হলো 58.5। এই যে এই গ্রাম 58.5 গ্রাম, এইটা কিসের ভর বলতো? এটা হলো সোডিয়াম ক্লোরাইডের তোমার ভর। বুঝতে পারছো? তার মানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কত গ্রাম? 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কিন্তু আমাদের এই যে 58.5 গ্রাম। বুঝতে পারছো? 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কিন্তু 58.5 গ্রাম। এখন কয়টা এই যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডের অণুর ওজন, বুঝছো, এটা কিন্তু একটা সোডিয়াম ক্লোরাইডের অণু। বুঝছো? এই যে সোডিয়াম ক্লোরাইডের কিন্তু একটা অণু, আর এই যে সোডিয়াম ক্লোরাইডের একটা অণু, এই অণু গঠন হয়েছে কিন্তু আমাদের একটা সোডিয়াম এবং একটা ক্লোরিনের পরমাণু দিয়ে। বুঝছো? পরমাণু দিয়ে। বুঝছো? তার মানে আমাদের একটা অণু, সেই অণুটা কার অণু? আমাদের সোডিয়াম ক্লোরাইডের অণু। এই অণু গঠন হয়েছে কি দিয়ে? আমাদের একটা সোডিয়াম আর একটা ক্লোরাইডের পরমাণু দিয়ে কিন্তু আমাদের এই অণুটা গঠন হয়েছে। তো এখন তোমার আমি যদি বলি যে আমরা যেটা লিখলাম যে 58.5 গ্রাম, এখন এই যে 58.5 গ্রাম যেই হচ্ছে সেটা কি 1 মোল, তাই না? 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর, 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর কত? 58.5 গ্রাম। এখন তোমাদের যদি আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি, তাইলে এই যে 58.5 গ্রাম, এইটা কয়টা কয়টা সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর কয়টা? আমি বলতে পারি 6.023 গুণ 10⁻23 পরমাণুর ভর। বুঝছো? সরি, অণুর ভর 6.023 গুণ 10⁻23টি সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর হচ্ছে 58.5 গ্রাম। আমি কি বলতে পারি? 6.023 গুণ 10⁻23টি আমাদের সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর হচ্ছে 58.5 গ্রাম। এখন আমি যদি তোমার বলি যে আমাদের 1 মোল, বুঝছো, 1 মোল সোডিয়াম ক্লোরাইডের যে অণু আছে, এই অণুর মধ্যে কতটা আমাদের সোডিয়াম পরমাণু আছে? বুঝছো? আমি এটা বললাম পরমাণু আছে। বুঝছো আমি কি বললাম? যে আমাদের 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঠিক কতটা সোডিয়ামের পরমাণু আছে। তো দেখো এখানে
একটা অণুর মধ্যে সোডিয়ামের পরমাণু আছে কয়টা? একটা অণুর মধ্যে সোডিয়ামের পরমাণু কিন্তু একটাই আছে। তাহলে যদি বলি 6.023 গুণ 10⁻23, এই যে এতগুলো অণুর মধ্যে কয়টা সোডিয়ামের পরমাণু আছে? এতগুলোই আছে, কারণ আমরা তখন কি করব, আমরা 1 গুণ দিয়ে দেবো, তাইলে আমাদের যা ছিল তাই আসছে। কিন্তু এইখানে দেখো আমরা কি করছিলাম, দেখো আমরা যখন হাইড্রোজেন বের করতে চাইছিলাম তখন আমাদের কি হয়েছিল, দেখো হাইড্রোজেন কিন্তু একটা অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন ছিল। তাইলে আমরা যদি একটা পানির অণুর মধ্যে আমরা দুইটা হাইড্রোজেন পাইছিলাম, তাইলে এতগুলো পানির অণুর মধ্যে আমরা কয়টা হাইড্রোজেন পাবো? এইটারে আমরা 2 দিয়ে গুণ দিলে পাবো। তাইলে আমরা বলতে পারি যে 1 মোল, আমরা বলতে পারি যে 1 মোল আমাদের যে পানি, সেই পানির মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কয়টা ছিল? এই যে 6.023 গুণ 10⁻23 গুণিতক 2 এতটা ছিল। বাট সোডিয়াম ক্লোরাইডের জায়গায় দেখো, যেহেতু এখানেও এইটাও একটা এইটাও একটা, সেহেতু আমরা যে এতটাই আসলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা, সেই সংখ্যাটাই কিন্তু ঘুরে ফিরে চলে আসছে। এইটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার আমি যদি বলি যে এই যে ম্যাজিক একটা নাম্বার দেখলাম, বুঝছো, এই যে ম্যাজিক একটা নাম্বার দেখলাম, নাম্বারটা কি? 6.023 গুণ 10⁻23, এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। বুঝছো, অ্যাভোগাড্রো নাম্বার। বলো কি হয়েছে, বলো বলো বলো। আচ্ছা, এবার দেখো আমি যদি বলি যে আমরা CuSO4, বলো। এই যে তুমি তুমি কি এটা বুঝছো, পানির ক্ষেত্রেটা কি তুমি বুঝছো, সেটা আগে বলো তো। একই, আচ্ছা এই দুইটা কেন আমি দিলাম বলো তো আমাকে। ইয়েস, H2 আছে তাই। তাইলে এখানে কি এন এর কাছে আমার কোনো সংখ্যা আছে? এন কয়টা আছে? একটা না? এন একটা আছে না? তাই আমি এই যে 6.023 গুণ 10⁻23 এর সাথে আমি এক গুণ করছি। বুঝতে পারছো? হ্যাঁ, আবার ক্লোরিনও তো তুমি বের করতে পারবা, 6.023 গুণ 10⁻23 সাথে তুমি এক গুণ করবা, তাই না? বুঝছো কি না? আচ্ছা, এবার দেখো কপার সালফেট CuSO4 ইন্টু 5H2, এই যে আমরা যেটা পালাম CuSO4 ইন্টু 5H2, এই যে এইটা আমি যে পালাম, তো এইটার আমাদের অণুর আণবিক ভর নির্ণয় করতে হবে। এই যে আমাদের কপার সালফেটের 5 অনু পানি, এইটারে বলে তুতে। বুঝছো, তুতে দেখতে হলো একটা এয়ার ফ্রেশনার, একটা চকলেট ছিল এক সময়, বুঝছো, এয়ার ফ্রেশনার চকলেট। এই চকলেটটা হচ্ছে এই রকম চারকোনা ছিল, এন্ড এইটার রং ছিল পুরো ব্লু, বুঝছো। এইটা এই চকলেটের মতন দেখতে হলো তুতে, বুঝছো, তুতেও দেখতে ব্লুর মতন, বাট তুতে খেয়ে আগে মানুষ আত্মহত্যা করতো। হ্যাঁ, 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 প্যাকেটটাও নীল রঙের, হ্যাঁ ঠিক বলছো, এখন আর পাওয়া যায় না। 1 টাকা করে দাম ছিল অনেক আগে। কি- এখন যায় না, এখন যায় না। তুমি যেটা বলছো ওটা চুইং গাম। ওইটা তো আমি মেলা দিন দেখি না, আমার জন্য কিছু আনবা তো পাইলে। 1 টাকা না দাম ওইগুলো তো? নিয়ে কেড়ে খেয়ে নেছো, আমি জানি তুমি কেড়ে কুড়ে খাও মানুষের কাছে। এখন কথা হলো গিয়া, দেখো এই যে তুতে, এই তুতে কি বের করতে বলেছে, যে আণবিক ভর বের করতে বলেছে, আণবিক ভর, আণবিক ভর। এই আণবিক ভর আমাকে বের করতে বলেছে, তো আণবিক ভরটা তুমি নির্ণয় করো। দেখো এই যে কপার, কপারের আণবিক ভর আসলে কত, দেখো কপারের আণবিক ভর, আমি যদি বলি এইগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কপারের আণবিক ভর হচ্ছে তোমাদের 36.5, এটা মুখস্থ রাখতেই হবে, মানে এই ভরগুলা। আচ্ছা, সালফারের পারমাণবিক ভর কত? 32। আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো? কোনটা? হ্যাঁ, তো কপারের আণবিক ভর তো 63.5।
ও আচ্ছা, আমি 63 লিখে 36 বলছি, সরি ভুলে গেছি, এটা আমি ঠিক লিখছি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, তাহলে 16 × 4। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে পানির ক্ষেত্রে। দেখো আমরা লিখতে পারি, এবার আমরা প্লাস লিখবো, প্লাস পানি। বুঝছো, পানির ভর তো 18, তাইলে আমরা কি লিখবো, 18 × 5। এটা জানি, বিকজ এই পানির অণু 18, আর তারপরে এটা হচ্ছে 5, এটা লিখলাম। এবার দেখো এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা। বসাইলে তোমার আসবে হচ্ছে 249.5। এই যে তুতের যেই আণবিক ভর, এটা একটু মুখস্থ রাখতে হবে, তুতের আণবিক ভর মুখস্থ রাখতে হবে এত গ্রাম। এই তুতের আণবিক ভর কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। এবার এবার আমরা আরো কয়েকটা ম্যাথের দিকে আসি। আমরা খুব আস্তে আস্তে আগাবো। আমরা, আমাদের কোনো তাড়া নাই, আমরা আমরা খুব বেশি তাড়াই যাব না, খুব আস্তে আস্তে আগাবো। দেখো আমি তোমার বলি, 1 গ্রাম, 1 গ্রাম H2SO4, বুঝছো, 1 গ্রাম H2SO4 এ কতগুলো, কতগুলো তোমার কি আছে, 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4, H2SO4 অণু আছে, বুঝছো, অণু আছে। তো এখন আমি এই জিনিসটা বের করতে চাই। ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হলো, আমি 1 নম্বর কয়েকটা রুলস জানি। আমি জানি যে এই যে H2SO4, H2SO4 এর পারমাণবিক ভরটা কত, এর পারমাণবিক ভর হলো 98, এটা কিন্তু আমি জানি। এখন এই যে এইটা 98 গ্রাম, তার মানে এর এর তোমার পারমাণবিক ভর আমরা জানি। তো পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা যায়, এটাও আমরা একটু আগে দেখছি, তাকে আমরা মোল বলতে পারি। বুঝছো, তার মানে 1 মোল H2SO4 সমান কত, 98 গ্রাম। বুঝছো, 1 মোল H2SO4 সমান কি, 98 গ্রাম। এখন এই 98 গ্রামের মধ্যে ঠিক কতটা তোমার H2SO4 এর অণু আছে, এই 98 গ্রামের মধ্যে ঠিক কতটা H2SO4 এর অণু আছে, আমাদের 6.023 গুণ 10⁻23 বুঝছো আমাদের অণু আছে। বুঝতে পেরেছো, বিকজ 1 মোলের মধ্যে তো এতটুকু অণু থাকে। আচ্ছা, এইটা যদি তুমি বুঝতে পারো, এবার আমি তোমাকে আর একটু সামনে নিয়ে যাব। সেটা হলো, আমাকে বলছে যে 1 গ্রামের মধ্যে কতগুলা অণু থাকতে পারে, 1 গ্রামের মধ্যে কতগুলা অণু থাকতে পারে। তো আমি যদি তোমারে বলি যে যে 98 গ্রামের মধ্যে আমাদের অণু থাকে কয়টা, 6.023 গুণ 10⁻23, তাহলে 1 গ্রামের মধ্যে অণু থাকে কয়টি, 1 গ্রামের মধ্যে অণু থাকে কয়টি, 6.023 গুণ 10⁻23 ডিভাইডেড বাই 98, এটাই তো। এবার যদি আমি তোমারে বলি যে এবার আমি যদি তোমারে বলি যে 1 গ্রামের মধ্যে কতটি অণু থাকে, তুমি কিন্তু এটা করে বের করে ফেলতে পারলে। এইটারে তুমি যখনই একটা সুন্দর করে একটা কি করবা, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটারে দিবা, দেন তোমার মান আসবে হচ্ছে 6.14 গুণ 10⁻, কত বলো তো, 21। বুঝছো, 10⁻21টি। তার মানে আশা করি বুঝতে পারছো যে আমাদের 1 গ্রাম H2SO4 এর কতগুলা H2SO4 এর অণু থাকে। তো আশা করি তুমি বুঝতে পারছো এটা। নিশাদ, বুঝতে পারছো? তো কথা হলো খাতায় তুলবা, তার আগে আমি যে ম্যাথ গুলা করবো খাতায় তুলবা, প্লাস স্ক্রিনশট মেরে রাখবা। আচ্ছা, তো এইটা আশা করি বুঝতে পারছো। এবার আমি আরেকটু সামনের দিকে যাব। সেটা হলো যে 1 গ্রাম, আমার 1 গ্রাম H2SO4, বুঝছো, বলো। আমি বলছি তাই, পরবর্তীতে বুঝতে না পারলে কপালে দুঃখ আছে কিন্তু। আমি যেটা বলেছি সেটা করবা।
এবার দেখো, আমি যদি বলি যে 1 গ্রাম H2SO4 এ কত কতগুলো কতগুলো হাইড্রোজেন আর আমাদের সালফার এবং অক্সিজেন পরমাণু থাকে। বুঝছো আমি কি বললাম? 1 গ্রাম H2SO4 এ কতগুলো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণু থাকে। তো একটু আগে আমরা কিন্তু এখানে করে আসছিলাম। এবার এই যে একটু আগে আমরা এখানে করে আসছিলাম কিন্তু যে আমাদের 1 মোল H2SO4 সমান কত? 1 মোল আমাদের 1 মোল H2SO4 সমান কত গ্রাম বলতো? H2SO4 সমান 98 গ্রাম। এবং আমি যদি বলি যে 1 মোল H2SO4 সমান কত গ্রাম? 98 গ্রাম। এবং একই সাথে আমার এই 98 গ্রামে আমাদের পরমাণুর সংখ্যা কত? সরি, পরমাণু না, অণুর সংখ্যা কত? H2SO4 অণুর সংখ্যা হলো 6.023 গুণ 10⁻23টি আমাদের H2SO4 এর অণু আছে। এখন কথা হলো, এই যে আমাদের এতগুলা অণু আছে, এখন 1 গ্রামের মধ্যে ঠিক কয়টা অণু আছে এটা কিন্তু আমি তোমাকে বের করে দেখাইছিলাম যে 1 গ্রাম H2SO4, এই যে 1 গ্রাম H2SO4 এর মধ্যে আমাদের H2SO4 এর অণু আছে কয়টা? 1 গ্রাম H2SO4 এর সাথে এই দেখো আমরা কিন্তু বলছিলাম যে 6.14 গুণ 10⁻²। তাহলে আমি কি বলতে পারি? 6.14 গুণ 10⁻²1। বুঝছো? 1 গ্রামের মধ্যে এতটুকু আছে। এবার আমি যদি বলি যে আমার 1 গ্রামের মধ্যে 1 গ্রাম আমাদের H2SO4 এর মধ্যে কতটি অণু আছে H2SO4 এর? 1 গ্রাম H2SO4 এর মধ্যে H2SO4 এর অণু আছে হলো 6.14 গুণ 10⁻21টি। আচ্ছা, তো এখন এতগুলো 1 গ্রামের মধ্যে ঠিক এতটা অণু আছে। বুঝতে পারছো? 1 গ্রামের মধ্যে ঠিক এতটা তোমার H2SO4 এর অণু আছে। এখন কথা হলো যে এতগুলা অণুর মধ্যে ঠিক কয়টা হাইড্রোজেন আছে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো, তোমাকে যদি বলি যে আমি একটা অণুর মধ্যে একটি অণুর মধ্যে একটি অণুর মধ্যে আমাদের হাইড্রোজেন কয়টা আছে? একটা অণুর মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু 2টা। আবার আমাদের সালফার আছে কয়টা? একটা। আবার অক্সিজেন আছে কয়টা? 4টা। বুঝতে পারছো? আমাদের একটা অণুর মধ্যে আমাদের হাইড্রোজেন আছে 2টা, সালফার আছে একটা, আর অক্সিজেন আছে কিন্তু 4টা। এইটা যদি আমাদের কাহিনী হয়, তাইলে আমি বলতে পারি যে এতগুলা অণুর মধ্যে এতগুলা অণুর মধ্যে আমার হাইড্রোজেন আছে কয়টা? তাহলে আমি কি বের করব? আমাদের হাইড্রোজেন আছে কয়টা? 2 গুণ 6.14 গুণ 10⁻21। এরপরে আমাদের সালফার আছে কয়টা? কিভাবে বের করব? 1 গুণ 6.14 গুণ 10⁻21। এরপরে আমরা যদি বের করতে চাই অক্সিজেন আছে কয়টা, তাহলে লিখবো 4 গুণ 6.14 গুণ 10⁻21। এখন কথা হলো, আমরা যে এটা লিখলাম, এবার তোমার আমি বলি যে এটা কিন্তু 1 গ্রামের জন্য। আমাদের প্রশ্নেও কিন্তু চেয়েছে 1 গ্রাম। এই জন্য কিন্তু 1 গ্রামের যে H2SO4 এর যে অণুর সংখ্যা, সেটা কিন্তু আমি আগে এই যে আগের অঙ্ক থেকে কিন্তু আমি বের করে রাখছিলাম। এই জন্য কিন্তু এখানে আমার কিন্তু আবার নতুন করে 1 গ্রামের H2SO4 এর যে সংখ্যাটা, সেটা কিন্তু আমার বের করতে হলো না। কিন্তু তোমার যদি 1 গ্রাম না বলে, যে এখানে যদি তোমাকে 2 গ্রাম বলতো, এখানে যদি তোমাকে 2 গ্রাম বলতো বা 4 গ্রাম বলতো, তখন কিন্তু তোমার এই যে এইভাবে কিন্তু তোমার বের করে আনতে হতো যে 2 গ্রামে কয়টা অণু আছে। ঠিক একই রকম ভাবে 2 গ্রামে কয়টা অণু আছে বের করার পরে এই নর্মালি এই প্রসেসে তোমার আগানো লিখতো। বুঝছো? যেহেতু আমার 1 গ্রাম বলছে, তো 1 গ্রামের মান আমি আগে বের করে রাখছিলাম, তার সাথে শুধু এই পরমাণুর সংখ্যাগুলো আমি গুণ দিয়ে দিছি। দেন গুণ দিলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো। বুঝতে পারলে তুলে নাও ফার্স্ট। কোনটুক বোঝো নাই বলো তো? আর শেষেরটুকু বলো।
কোনটা কোনটা চেয়েছে হচ্ছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু কয়টা থাকে, মানে কতগুলা হাইড্রোজেন, কতগুলা অক্সিজেন, কতগুলা সালফার পরমাণু থাকে 1 গ্রাম H2SO4 এর মধ্যে, সেটা চাইছে। আগে আমি কিন্তু এই যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর মধ্যে কতগুলা অণু থাকে সেটা কিন্তু আমি আগে বের করে আনছি। এই দেখো কতগুলা অণু থাকে সেটা কিন্তু আমি আগে বের করে আনছি। তো আগে যেহেতু আমি অণুগুলা বের করে আনছি, সেহেতু তুমি জানো যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতগুলা অণু আছে। তো এখন এই অণুগুলার মধ্যে দেখো, আমি যদি বলি যে একটা অণুর মধ্যে, এই যে সালফিউরিক অ্যাসিডের একটা অণুর মধ্যে হাইড্রোজেন আছে 2টা, এই সালফিউরিক অ্যাসিডের একটা অণুর মধ্যে সালফার আছে একটা, অক্সিজেন আছে 4টা। তাহলে এতগুলা অণুর মধ্যে এই এতগুলা অণু আমি কেন নিলাম, কারণ এতগুলা অণুই তো আমার 1 গ্রাম। বুঝছো, এতগুলা অণুই তো আমার 1 গ্রাম। তো এতগুলা অণুর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, তাইলে আমি 2 দিয়ে গুণ দেবো। মানে একটার মধ্যে যদি 2টা থাকে, তাহলে এতগুলার মধ্যে কয়টা আছে, আমি 2 দিয়ে গুণ দেবো। আবার একটার মধ্যে যদি সালফার থাকে একটা, তাহলে এতগুলার মধ্যে কয়টা আছে, আমি 1 দিয়ে গুণ দেবো। অক্সিজেন, আমার যদি বলি যে একটার মধ্যে আছে এতটা, তাহলে 4টার মধ্যে কত আছে, আমি 4 দিয়ে গুণ দেবো। বলো নিশাত। সামনে গেলে আরো ক্লিয়ার হবে। এবার আমরা আসবো হচ্ছে গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত বিষয়ে। নিশাদ, এটা বুঝছো তো? আচ্ছা, অল্প অল্প বুঝছো, অল্প অল্প বোঝার কাজ না, এটা আরো খুব ডিপলি তোমাকে বুঝতে হবে, নাইলে কিন্তু এই কোয়ালিটির ম্যাথগুলো এমসিকিউ তে আসবে, পারবা না, বুঝছো? আমি তোমার অণু অণু আর পরমাণু সম্পর্কে একটু বলি। যে এই যে 1 গ্রাম বলছে না, তো আমি তোমারে বলি যে অণু কি, অণু কিন্তু তোমার যৌগের হয়। আর আর পরমাণু কার হয়, মৌলের হয়। তো এই যৌগটার যে অণুটা আছে, এই যৌগের মধ্যে আমার কয়টা মৌল আছে বা কয়টা অণু আছে, ও পরমাণু আছে, সেটা বের করছি। দেখো এখানে পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু, সালফার পরমাণু আর অক্সিজেন পরমাণু। হাইড্রোজেন আছে 2টা, তো আমি 2 দিয়ে গুণ করছি। আমার সালফার আছে একটা, 1 দিয়ে গুণ করছি। অক্সিজেন আছে 4টা, তো 4 দিয়ে গুণ করছি। তো এবার আমি যদি বলি গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত বিষয়, যে গ্যাসের মোলার আয়তন কি। আচ্ছা, মোলার আয়তন আমি তোমাকে একটু বলি। মোলার আয়তন, মোলার আয়তন, বুঝছো? মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন নিয়ে তোমাকে যদি আমি একটু কিছু বলতে চাই, তাহলে আমি তোমাকে যেই কথাগুলো বলবো শোনো মন দিয়ে। সেটা হলো, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে গ্যাসের মোলার আয়তন বলে। খুব সিম্পল ফর্মুলা। তো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? 1 মোল, 1 মোল গ্যাসীয় পদার্থ, পদার্থ যতটুকু জায়গা দখল করে, যতটুকু জায়গা দখল করে, যতটুকু জায়গা, বা জায়গা বলা যাবে না, এখানে আয়তন বলতে হবে, আয়তন দখল করে, তাকে আমরা কি বলতে পারি? গ্যাসের মোলার আয়তন, বুঝছো? তাকে আমরা গ্যাসের মোলার আয়তন বলতে পারি। বুঝছো কি বললাম? যে 1 মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে আমরা মোলার আয়তন বলতে পারি। বলো। হ্যাঁ, মোহনার আম্মু অসুস্থ, কেন, কি হয়েছে? কে বলছিল? মোহনার আম্মুর যে আসলে কি হয়েছে আমিও না ঠিক জানি না আসলে। বাট ওর আম্মু অসুস্থ, প্রায় প্রায় শুনি যে হাসপাতালে মোহনা গেছে, আনতে গেছে। বাট আসলে কি কোয়ালিটির যে অসুস্থ আমি ঠিক ডিপলি জানি না। বাট হইতে পারে যে ওই কি, আমি ঠিক বলতে পারবো না তোমার। কি বলছে? উচিত ছিল আন্টি, আমি তো খোঁজ নিই।
কিন্তু আসলে খোঁজ নিই। আমি মোহনার কাছে সবসময় প্রায় শুনি যে তোমার আম্মু কেমন আছে, কিন্তু আসলে ওর আম্মুর যে আসলে কি রোগটা হয়েছে সেটা আমি শুনি না। উম, মোহনার আম্মু? আপনি কেমতে জানলেন? ও আচ্ছা, এই জন্যই। আল্লাহ, তাইলে তো মনে হয় মেলা অসুস্থ আন্টি। হ্যাঁ। আল্লাহ, তা আমি জানি না তো। আমি দেখি, আমি খোঁজ নেব। না না, কি বলেন আন্টি সব আপনি উল্টো পাল্টা। আনিশা, তুমি কিছু বলো তো আন্টি রে। আপনি উল্টো পাল্টা আবল তাবল বলছেন কেন, হ্যাঁ আন্টি? আমি আসলে আমি আসলে জানি না আন্টি। আমি আমি মনে করছি যে অসুস্থ, তাইলে হয়তো বা ওই হবে কোনো ছোটখাটো রোগ টোগ। আমি আসলে জানি না যে কি হয়েছে। তো আসলে আমার একটা স্টুডেন্ট আছে না, অহনা। ওই অহনার কেমন যেন একটা বোন মোহনা। হতে পারে। তো এখন মনে করেন যে ওইভাবে হুট করে আমার একদিন ফোন দিয়ে বলছে যে আমার নাম মোহনা, আমি আপনার কাছে পড়বো। ভালো কথা, পরবর্তী মধ্যে হয়তো ভর্তিও তো হয়ে গেল। তারপরে আমি তো আসলে ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব বেশি খোঁজ খবরও নিইনি যে কি ডাকি হ্যান ত্যান। আমার মাথায় সমস্যা কিটা বললে কথা। পড়াশোনায় মনোযোগ দাও। তো দেখো, যে গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এক মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে আমরা বলতে পারি যে মোলার আয়তন। মানে কি, এক মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে আমরা বলতে পারি মোলার আয়তন। বুঝতে পারছো মোলার আয়তন কাকে বলে? এক মোল গ্যাসীয় পদার্থ ঠিক যতটুকু আয়তন দখল করে তাকে আমরা বলতে পারি যে মোলার আয়তন। এখন কথা হলো যে মোলার আয়তনের জন্য কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট দেখো। তোমার, আমরা যদি বলি যে মোলার আয়তন, তাহলে আমাদের তাপমাত্রা আমরা কত রাখি বলো তো? আমরা এখানে তাপমাত্রা রাখি হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার সাথে সাথে আমরা চাপ রাখি হচ্ছে 1 ATM। বুঝছো, আমরা চাপ রাখি কত? 1 ATM। এবং আচ্ছা, তো এই যে আমরা 0 ডিগ্রি টেম্পারেচার এবং এই যে 1 ATM, এই চাপগুলো এবং চাপ এবং তাপমাত্রাকে একত্রে আমরা বলি হচ্ছে প্রমাণ অবস্থা। বুঝছো, এই যে আমরা 0 ডিগ্রি টেম্পারেচার আর তাপমাত্রা এবং 1 ATM চাপ, এইটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলি বলতো? এটা আমরা বলি হচ্ছে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা। বুঝছো, প্রমাণ অবস্থা। বুঝতে পারছো তো প্রমাণ অবস্থা কাকে বলে? তাহলে প্রমাণ অবস্থা বলে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপ, এটাকে আমরা বলতে পারি প্রমাণ অবস্থা। এখন প্রমাণ অবস্থায় বলো। এটিএম, অ্যাটমিক মাস ইউনিট, মানে এটিএম। এটিএম একটা হচ্ছে তোমার, আমি বলি, চাপের একটা একক। বুঝছো, চাপের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ প্রেশার। আমি তোমারে বলি যে এই যে আমাদের যেই এটিএম, এটিএম হচ্ছে একটা একক যেটাতে আমরা চাপ মাপতে পারি।
এটিএম ছাড়াও আরো কিছু একক আছে, সেটা হলো প্যাসকেল, বুঝছো? প্যাসকেল সেটা আমরা পিএ দিয়ে প্রকাশ করি। তো আরো আছে, মানে আসলে হচ্ছে আমরা চাপ মাপি হলো এটিএম দিয়ে, বুঝতে পারছো? তো এখন কথা হলো, এই যে আমাদের আহ কথা হচ্ছে গিয়া প্রমাণ অবস্থাটা আমরা বুঝলাম। এবার আমি বলি যে এক মোল, প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত সেটা আমি বলি। যে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন, প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? তোমার 22.4 লিটার, বুঝছো? প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রমাণ অবস্থায় এক মোল প্রমাণ অবস্থায় তোমার এক মোল গ্যাসের আয়তন কত বলতো? 22.4 লিটার। প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা তোমাকে কিন্তু জানতে হবে, বুঝছো? প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, তো এইটা, এটা তোমার কিন্তু মনে রাখতে হবে সব সময়। এবার আমি যদি বলি গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কে তোমার এখন লিখে দেবো। আচ্ছা, তো সূত্রগুলো লেখার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস একটু পরিচয় করাই দিই। একটা হলো এন। এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মূল সংখ্যা। এই যে এন, এই সিম্বলটা দ্বারা আমরা মূল সংখ্যাকে প্রকাশ করি। আচ্ছা, তো গেল মূল সংখ্যা। এরপরে আমি যদি বলি এম, এম মানে কি? আমাদের আণবিক ভর, আণবিক ভর। এম দিয়ে আমরা কি বলি? আণবিক ভর। আচ্ছা, এর পরবর্তীতে ডাব্লু, ডাব্লু কে আমরা বলতে পারি যে গ্রাম এককে ভর, বুঝছো? ডাব্লু মানে কি? গ্রাম এককে ভর, গ্রাম এককে, এককে ভর, বুঝছো? ডাব্লু মানে হচ্ছে গ্রাম এককে ভর। এরপরে যদি আমি বলি যে আমাদের, আচ্ছা, তো এখন আমরা নর্মালি যদি বলি যে, নর্মালি আমি যদি বলি যে এম পদার্থে আছে এক মোল, বুঝছো? এম একটা পদার্থ, বুঝছো? এই যে আণবিক ভর মানে কি? এম হচ্ছে আণবিক ভর, তার মানে এম একটা পদার্থ ধরি, তাহলে এম পদার্থে এম গ্রাম পদার্থে আছে, গ্রাম পদার্থে আছে, পদার্থে আছে কি আমাদের? এক মোল, বুঝছো? আচ্ছা, এম গ্রাম পদার্থে আছে কত মোল? এক মোল। আচ্ছা, তাহলে 1 গ্রাম পদার্থে আছে, 1 গ্রাম পদার্থে আছে 1/m মোল। আচ্ছা, এবার যদি বলি আমি ডাব্লু গ্রাম পদার্থে কি আছে? ডাব্লু গ্রাম পদার্থে আছে W/m। তাহলে আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে একটা সূত্র আসতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যা n ইজ ইকুয়াল টু W/m। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইটা যদি তুমি বুঝে নাও থাকো, এইটা যদি তুমি বুঝে নাও থাকো, তো বোঝার দরকার নাই, বাট তুমি এতটুকু তোমার মাথায় রাখতে হবে যে n ইজ ইকুয়াল টু W/n। n মানে হচ্ছে মূল সংখ্যা, n ইজ ইকুয়াল টু W/m। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তো আমরা সামনের দিকে আগাই, বুঝছো? আমরা সামনের দিকে আগাই, যে আমি যদি বলি যে, বলো, বলো। হ্যাঁ, এখন আমি শসা খাচ্ছি। এই লেখো, লেখো তুমি। রাত্রে শসা খাওয়া নিষেধ নাকি? আমি জানতাম না। রাত্রে লেবেল তুলি, এমনি ভালো লাগে। তাহলে দুটোই খেতে হবে। বলো। আচ্ছা, তো এবার আমি তোমার যদি বলি যে আমরা যেটা জানি সেটা হলো
যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন, বুঝছো? গ্যাসের আয়তন কত বলো তো? 22.4 লিটার। তো 22.4, তো এটা আমরা জানি কিন্তু। তো এখন আমরা যদি বলি যে 22.4 লিটার ইজ ইকুয়াল টু 1 মোল, এটা যেমন বলা যায়। এবার আমি যদি বলি 1 গ্রাম পদার্থে আছে কত মোল বলো তো? 1 গ্রাম পদার্থে আছে, বুঝছো? এই যে 1 গ্রাম বা 1 লিটার পদার্থে আছে, বা 1 গ্রাম পদার্থে আছে, বা 1 লিটার পদার্থে আছে। তোমার যদি আমি বলি যে 1 লিটার পদার্থে আছে কত মোল? 1/22.4 মোল, এই কথা আমি বলতে পারি। এবার আমি বলতে পারি যে ভি লিটার, বুঝছো? ভি লিটার পদার্থে আছে বা ভি গ্রাম পদার্থে আছে কত মোল? আমরা বলতে পারি V/22.4। তো এখান থেকে আমরা বলতে পারি যে এন ইজ ইকুয়াল টু V/22.4। তো এই যে যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইটা যদি নাও বোঝো সমস্যা নেই, বাট এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এন ইজ ইকুয়াল টু V/22.4, এই যে এটা। এরপরে দেখো আমরা আরো কিছু তোমাকে দেখাবো। সেটা হলো 1 মোল, 1 মোল, বুঝছো? 1 মোল অণুতে, বুঝছো? 1 মোল অণুতে, অণুতে আমাদের পরমাণু আছে কতটুকু? পরমাণু আছে 6.023 গুণ 10⁻23 টি। আচ্ছা, এখন কথা হলো যে একটি অণুতে কতটুকু পরমাণু আছে সেটা তুমি কি করে বের করবে বলে? একটি অণুতে। তাহলে তুমি বের করবা কিভাবে? বের করবা বলো? আমি তোমারে বলি যে এই যে এখানে আমার কি লেখা আছে দেখো, 1 মোল অণুতে আমার কতটুকু পরিমাণের মানে কয়টা 1 মোল অণুতে, বুঝছো? 1 মোল অণুতে আমার 6.023 গুণ 10⁻23টি অণু আছে। তাইলে আমি যদি বলি যে একটি অণু আছে, যে একটি অণু আছে, একটি অণু আছে, অণু আছে, একটি অণু আছে, আমি কি লিখবো? 1/6.023 গুণ 10⁻23 মোলে, বুঝছো? মোলে আমাদের একটি অণু আছে। তো এখান থেকে আমরা কি পারলাম? এবার এনটি অণু আছে, এনটি অণু আছে, বলতে থাকো। বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তোমার আমি বলি যে একটি অণুতে, অণু আছে, আমি কিন্তু অণুতে বলিনি, বলছি 1 মোল অণুতে আছে এতটি। তাহলে একটি অণুতে আছে মানে এবার এই যে, এবার কিন্তু আমি জাস্ট উল্টাই ফেলছি। আমি যদি বলতাম যে 6.023 গুণ 10⁻23 টি অণু আছে, অণু আছে, হ্যাঁ, অণু আছে 1 মোলে, বুঝছো? তাহলে আমি এবার লিখবো কি? একটি অণু আছে কত? 1 বাই, এই যে এটা, এই যে 1 বাই এটা লিখলাম আমরা, 1 বাই এটা। এবার আমি যদি বলি যে এন টি অণু আছে, তাহলে উপরে এন চলে যাবে, এন বাই এই নিচে হচ্ছে এটা। তো ওইটাই আমি সেম জিনিস লিখছি, একটু উল্টো করে লিখছি, আর কিচ্ছু না। তো এইটা আসলে বুঝছো, এই যে এইটা, এই সূত্রটাই হচ্ছে মেন। এই সূত্রটা আশা করি তুমি বুঝতে পারছো। তো এই সূত্রটা যদি বুঝতে পারো, তোমার কিন্তু আর কোনো সমস্যা নেই। এবার দেখো,
হুম। না, আমরা অধ্যায়টা আজকে হয়তোবা শেষ করাতে পারবো না, বুঝছো? কারণ আমরা যেই কচ্ছপের গতিতে আগাচ্ছি তাতে অধ্যায়টা শেষ হবে না আজকে, বাট আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখবো। মানে বিষয়টা হচ্ছে আমরা অনেক খোলাসা করে শিখছি, বুঝতে পারছো? সময় লাগলে লাগুক, সমস্যা নেই। এখন আমরা বলি যে আদর্শ চাপে, আমরা যদি বলি যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার নাইট্রোজেন গ্যাসে কতটি অণু আছে, যদি বলি যে 1 লিটার, বলো কেন? কি করবা 5 মিনিট? ভাই, এটা দেখো, পরে যাও ঝগড়া করতে, পরে আমি ঝগড়া করার টপিক, আমি টপিকও শিখাই দিবা না ঝগড়া করার, এটা এটা পড়ে যাও। আচ্ছা দেখো, এখানে কি লেখা আছে যে 1 লিটার নাইট্রোজেন গ্যাসে কয়টা অণু আছে, হচ্ছে 1 লিটার নাইট্রোজেন গ্যাসে কতটি অণু আছে, এটা তোমাকে আমার বের করতে বলা হয়েছে। তো এখন তুমি বের করবা। তো এই যে অণুর ব্যাপারে তুমি কি জানো বলো তো? 1 লিটার নাইট্রোজেন গ্যাসে আমরা জানি, আমরা এন ইজিক্যাল টু জানি W/M, আবার আমরা এটা জানি V/22.4, আবার আমরা জানি N/6.023 গুণ 10⁻23, এটা আমরা জানি। তো এই সূত্রটা হলো একটা মাস্টার সূত্র। তো আমাকে বের করতে বলছে লিটারে, তাই তো? আমাদের 1 লিটার নাইট্রোজেন গ্যাস 1 লিটার বলছে। তো এখন আমরা কি লিখবো? লিটার, লিটার এই যে ভি, লিটার মনে করবো সবসময় আয়তনে, তাহলে আমরা লিখবো V/22.4 ইজিক্যাল টু, আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে কতটি অণু আছে, তাহলে অণু কত? N/N, N/6.023 গুণ 10⁻23। এখন এই জায়গা থেকে ভির মান তুমি জানো যে তোমাকে বলছে 1 লিটার, তাহলে তুমি 1 লিখে দাও, 1। তো এখন 1 লিখে দিলে, দেন এখান থেকে তুমি জাস্ট এন এর মানটা বের করে আনবা। তো এটা তো সবাই পারে, বুঝছো? এন এর মান তো বের করতে সবাই পারে, কে না পারে এন এর মান বের করতে? এখানে এন এর মান কত আসবে? এন ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2.69 গুণ 10⁻22, বুঝছো? এন 10⁻22টি, এটা কে না পারে? সবাই পারবে। এবার আমি যদি বলি 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কি বললাম? 5 লিটার মিথেন গ্যাসে, দেখো আমি তোমাকে বললাম যে 5 লিটার, হ্যাঁ দাঁড়াও, আমরা কয়টা অঙ্ক করিনি, এটা লেখার সময় দিচ্ছি। 5 লিটার মিথেন গ্যাস, আচ্ছা দাঁড়াও, 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? আচ্ছা, এটা দেখো। আচ্ছা, 5 লিটার মিথেন গ্যাসে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, এটা তোমাকে বের করতে বলছে। 5 লিটার মিথেন গ্যাসে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, দেখো এটা আমাদেরকে বের করতে বলছে। তো এখন আমরা কি করব বলতো? আমরা জানি এই যে মিথেন গ্যাস, তো মিথেন গ্যাসে 5 লিটার, তাই না? আমরা জানি V/22.4, যেহেতু আমাদের লিটার আছে, লিটার থাকলে কিন্তু আমরা এটা লিখে ফেলবো ইজিক্যাল টু, দেখো আমাদের কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, তাই না? হাইড্রোজেন পরমাণু, তো একটা মিথেন গ্যাসে আমরা জানি 4টি হাইড্রোজেন পরমাণু আছে। তো 4টি হাইড্রোজেন পরমাণু আছে না একটা মিথেন গ্যাসে? তো আমরা কি লিখবো? N/6.023 10⁻23। আচ্ছা, তো এটা লিখলাম। গুণ লিখবো 4, বিকজ একটা হাইড্রোজেন, একটা মিথেন গ্যাসে বা 1 মোল মিথেন গ্যাসে আমাদের 4টা কি থাকে? হাইড্রোজেন থাকে। এই জন্য আমরা এখানে 4 লিখে ফেললাম। দেন এই জায়গা থেকে তুমি ভির মান কত লিখবা? 5।
বুঝছো, ভির মান তুমি লিখবা হচ্ছে 5। তো এই জায়গা থেকে নর্মালি তুমি এন এর এই যে আমাদের এই যে এন এর মানটা কিন্তু বের করে নিয়ে আসবা। নর্মালি ক্যালকুলেটর দিলেই এন এর মানটা বের হয়ে আসবে। নিশাদ, এন এর মানটা আমরা বলো তো কত আসে? কত আসছে? কত আছে তোমার সেটা বলো। আচ্ছা, তুমি তুমি এইটারে এর সাথে গুণ করে করো না, অত ভেজালের তো দরকার নাই, তুমি নর্মালি করো। এই যে এটার এটা গুণ করো করে 22.4 দিয়ে ভাগ দাও নর্মালি। আরে এই যে নর্মালি এইটারে এই পাশে নিয়ে যে গুণ দাও, দিয়ে 22.4 দিয়ে ভাগ দাও। 5.37 গুণ 10⁻23। ঠিক আছে, এবার আমরা একটু সামনের দিকে যাব। সেটা হলো যে আমরা যদি বলি যে এক মোল সোডিয়াম ক্লোরাইড সমান কত গ্রাম, কত গ্রাম। তুমি কিন্তু নর্মালি বলতে পারবা এটা সমান কত, 58.5 গ্রাম। বুঝছো, এটা কিন্তু আমি আগে পড়ায় আসছি। আচ্ছা, এবার আমি যদি বলি মোলার দ্রবণ সম্পর্কে তোমার একটু একটু ধারণা দিই যে মোলার দ্রবণটা আসলে কি। বুঝছো, মোলার দ্রবণ বুঝছো, মোলার দ্রবণ নিয়ে আমরা একটু হালকা হালকা বোঝার চেষ্টা করবো যে মোলার দ্রবণ কি। দেখো, আমি যদি বলি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত হয়, বলো। একবারে শেষ করে দেবো আর একটু পরেই। আচ্ছা, যাও, 5 মিনিট ব্রেক, যাও।
তুমি যদি ব্রেকে না যেতে তাহলে বলতাম, বলো। না না, তোমার বলা যাবে। আন্টি, ঝামেলা করছে নিশাত। পরে পরে এখন এই আমরা এই মোলাদ্দ বনটা পড়ে আমরা আমরা একেবারে ছুটিতে চলে যাবো। মোলাদ্দ বনটা একটু পড়ে নি। দেখো, আর 2 মিনিট আগে ছুটি দিয়ে দিবানে, সমস্যা নেই। দেখো, মোলাদ্দ বনটা আমি তোমারে বলি যে নির্দিষ্ট তাপমাত্রায়, বুঝছো মোলাদ্দ বনটা কি আমি বলি। দেখো নিশাত, মনোযোগ দাও। মোলাদ্দ বন হলো নির্দিষ্ট তাপমাত্রায়, বুঝছো? হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাইলে তাকে আমরা কি বলতে পারি? আমরা তাকে বলতে পারি হলো মোলার দ্রবণ। তাহলে কি বলছি? 1 নম্বর হলো তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল, 1 মোল কি থাকবে? দ্রবের মধ্যে, দ্রবের মধ্যে 1 মোল দ্রব, বুঝছো, দ্রবীভূত থাকবে। তাকে আমরা বলতে পারি মোলার দ্রবণ, বুঝছো? মোলার দ্রবণ কাকে বলে? 1 মোল দ্রবের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা বলতে পারি যে মোলার দ্রবণ। আচ্ছা, তো এখন কথা হলো মোলার দ্রবণ আমি যদি তোমার হিসাব করে দেখাই। দেখো দ্রব, দেখো দ্রব জিনিসটা কি? দেখো আমি যদি তোমারে বলি যে আমাদের কাছে একটা টেস্ট টিউব আছে, বুঝছো? টেস্ট টিউবের মধ্যে আমি যদি বলি যে এর মধ্যে এই যে পানি আছে, তো এই যে পানি যার মধ্যে গুলানো হচ্ছে, যার মধ্যে আমরা গুলাবো, সে হচ্ছে আমাদের দ্রাবক। বলো। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল দ্রাবকের মধ্যে, বুঝছো, 1 মোল কিসের মধ্যে বলো? 1 মোল নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল দ্রবণের মধ্যে 1 লিটার, সরি, নির্দিষ্ট তাপমাত্রায়, এই আমি একটু একটু মিস্টেক করে ফেলছি, দাঁড়াও। আমি আবার বলি, এই আবার যখন পড়লাম তখন মনে হলো যে একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবার বলি। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে আমরা কি বলতে পারি? আমরা তাকে বলতে পারি মোলার দ্রবণ, বুঝছো? তাকে আমরা বলতে পারি মোলার দ্রবণ। তাহলে আমি কি বললাম? যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাইলে আমরা তাকে বলতে পারি যে মোলার দ্রবণ। দেখো, আমাদের এই যে এখানে মনে করো যে আমাদের একটা টেস্ট টিউবে পানি আছে, তো পানির মধ্যে আমরা মনে করো যে লবণ দিলাম। তো লবণ এখানে কি হিসাবে কাজ করছে বলতো? লবণ এখানে কিন্তু দ্রব্য হিসাবে কাজ করছে। তা আমি নর্মালি বলতে পারি যে মোলার দ্রবণ মানে কি? মোলার দ্রবণ, মোলার দ্রবণ ইজিক্যাল টু, আমরা উপরে বলতে পারি যে আমাদের দ্রব, দ্রব এখন দ্রব তো একটা পদার্থ, তো দ্রব আমরা মোল দিয়ে পরিমাপ করতে পারি। দ্রব একটা পদার্থ, তো তাহলে মোল দিয়ে পরিমাপ করতে পারি। এখানে লবণ হইতে পারে, সোডিয়াম ক্লোরাইড, আর যে কোনো কিছু হইতে পারে, পদার্থ তো এটারে আমরা মোল দিয়ে হিসাব করতে পারি। আর দ্রবণ, দ্রবণ তো একটা লিকুইড, তো এইটারে আমরা অবশ্যই লিটার দিয়ে প্রকাশ করব। তাইলে আমরা কি বলতে পারি যে মোলার দ্রবণের একক কি বলতো? মোল পার লিটার, বুঝছো? মোল পার লিটার, এটা হচ্ছে মোলার দ্রবণের একক। মোলার দ্রবণের একক কি? মোল পার লিটার। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে 0.5 মোলার দ্রবণকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সেমি মোলার। 1 মোলার দ্রবণকে আমরা বলতে পারি যে মোলার দ্রবণ। এরপরে আমরা নর্মালি কি কি বলতে পারি বলতো? যে আমরা সেন্টিমোলার বলতে পারি, ডেসিমোলার বলতে পারি। এগুলো তো একটু আগে তোমাকে আমি বলে আসছি।
আচ্ছা, লঘু দ্রবণ কাকে বলে একটু তোমার যদি আমি বলি যে লঘু দ্রবণ, লঘু দ্রবণ, এই যে লঘু দ্রবণ বলে, দেখো, এই মনোযোগ দিয়ে দেখো, যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে কম পরিমাণ দ্রব্য বা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কম পরিমাণ দ্রাবক মিশ্রিত থাকে তাকে আমাদের লঘু দ্রবণ বলে। আশা করি বুঝতে পারছো। তাই বলো, বোঝো নাই? বোঝো নাই এখনো? আচ্ছা, আচ্ছা লঘু দ্রবণ, আচ্ছা লঘু দ্রবণ মানে কি বলতো? লঘু মানে কি, পাতলা না? বুঝছো, লঘু মানে হচ্ছে পাতলা। তো এখন আমি যদি বলি যে মনে করো যে কোনো একটা আমাদের দ্রবণ, এই দ্রবণে আমাদের যে দ্রবটা আছে, এই যে দ্রব, বা মনে করো যে আমাদের, মনে করো এখানে পানি আছে, তো পানির মধ্যে, মনে করো যে এই পানির মধ্যে যদি আমি 10 গ্রাম চিনি দিই, তাইলে এটা কি হবে? এটা হচ্ছে মিষ্টি, সঠিক পরিমাণে মিষ্টি হবে। বাট আমি যদি এই যে এর মধ্যে এইটা, এটা মনে করো যে এখানে আছে হলো আহ মনে করো যে 10 লিটার পানি, বুঝছো, লিটার পানি, দেখো 10 লিটার পানির মধ্যে আমি যদি 10 কেজি চিনি দিই, তাইলে মনে করো যে এইটা সঠিক হবে, বুঝছো, বা মিষ্টির মানটা সঠিক হবে। এখন আমি যদি একটা কাজ করি, এই যে 10 লিটার পানির জায়গায় আমি যদি এখানে 100 লিটার পানি নিই, তাইলে কি মিষ্টি সঠিক পরিমাণে হবে? হবে না। তার মানে আমাদের এই যে দ্রব্য, এই দ্রব্য যদি আমি কম পরিমাণে ইউজ করি, তাইলে আমাদের কিন্তু কোনোভাবেই আমাদের এই দ্রবণটা সঠিক হবে না, তখন এই দ্রবণটা পাতলা হয়ে যাবে। তো এই দ্রবণটাকে আমরা নর্মালি লঘু দ্রবণ বলতে পারি। আর গাঢ় দ্রবণ কি? যেই দ্রবণে মনে করো যে 10 লিটার পানির মধ্যে আমার 10 কেজি চিনি দেওয়ার কথা ছিল, আমি সেখানে 100 কেজি চিনি দিয়ে দিলাম, তাইলে এই যে আমাদের যে ঘনত্বটা, এটা বেড়ে যাবে না? তো এইটারে আমরা বলতে পারি হচ্ছে গাঢ় দ্রবণ, বুঝছো। এখন আমি কয়েকটা বিশেষ তথ্য সম্পর্কে তোমার জানাই। যে দ্রবণের মোলারিটি যত বেশি, সেটা তত গাঢ়, তাই না? মোলারিটি যত বেশি, দ্রবণটা কি তত গাঢ় হবে। তাহলে মোলারিটি, মোলারিটি বলো, সমানুপাতিক গাঢ় দ্রবণ। খুব একটা লাগবে না, আমি যেমন বলছি তেমন জানলেই হবে, বুঝছো। তো এখন মোলারিটি, মোলারিটি কি? মোলারিটি আমি যদি বলি যে মোলারিটি হচ্ছে তোমার যত বাড়বে, তোমার কি, মোলারিটি যত বাড়বে, দ্রবণ তত কি হবে? গাঢ় হবে। দ্রবণ তত কি হবে? গাঢ় হবে, বুঝছো। দ্রবণের মোলারিটি যত বাড়বে, দ্রবণ তত গাঢ় হবে, গাঢ় হবে, বুঝছো। এইটা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা হলো, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে, ওই দ্রবণকে আমরা সেমিমোলার বলি, এটা তুমি জানো। আর যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে, ওই দ্রবণকে আমরা বলতে পারি ডেসিমোলার, এটাও কিন্তু তুমি জানো। এবার আমি যদি বলি যে আমরা নর্মালি একটা সূত্র সম্পর্কে তোমাকে একটু জানাই, সেটা হলো কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এই সূত্র সম্পর্কে তুমি এর আগেও অনেকবার দেখছো। এস হচ্ছে আমাদের মোলারিটি, মোলারিটি, বুঝছো, এস হচ্ছে মোলারিটি। আমাদের এম কি? এম হচ্ছে ভর। আচ্ছা, এম গেল ভর, কিসের ভর বলো তো? আমাদের ওই পরমাণু, পারমাণবিক ভর। আচ্ছা, ভি হচ্ছে আমাদের আয়তন, আয়তন, এটা অবশ্যই লিটারে থাকতে হবে, বুঝছো, এটা অবশ্যই কিসে থাকতে হবে? লিটারে থাকতে হবে। আর ডাব্লিউ সমান সমান আমাদের গ্রাম, গ্রামে ভর, বুঝছো, গ্রামে ভর, গ্রাম ভর। এইগুলা তোমার জানতে হবে, বুঝছো। নেক্সট ডে আমরা এইগুলা নিয়ে কিন্তু অনেকগুলা অঙ্ক করতে পারবো। যেমন আমি যদি তোমারে বলি যে, আমি যদি তোমারে বলি যে এই যে আমরা আজকে ল্যাবেও কিছু করলাম, বুঝছো, আমরা আজকে ল্যাবে যে কাজগুলো করছি না, এগুলো তোমারে দিলে তুমিও পারবা, মানে খাতা কলমে তুমি পারবা, বাট হাতে কলমে পারবা না। তো হাতে কলমে ওইটা কিন্তু আমরা করছি, মানে এই যে এই দ্রবণ প্রস্তুতকরণ, বুঝছো, এইগুলা এখন আমি যেগুলো তোমারে খাতা কলমে করাচ্ছি না, এই প্রত্যেকটা জিনিস এখন আমাদের আবার করতে হচ্ছে, কিন্তু সমস্যা হইলো আমাদের আর খাতা কলমে করতে হচ্ছে না। আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, এরপরে মনে করো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলো, সবকিছু আমাদের হাতে দিয়ে দেয়। দেন দিয়ে দিয়ে আমাদের বলে যে এইগুলা তুমি ইয়া করে দেখাও, দ্রবণ বানাই দেখাও। তখন আমাদের টেস্ট টিউবের মধ্যে নিতে হয়, ভ্যালিওমেট্রিক ফ্লাক্সের মধ্যে নিতে হয়, নিয়ে কিন্তু ওইটা দ্রবণ বানাইতে হয়। তো এই যে ভলিওমেট্রিক ফ্লাক্সের মধ্যে নিয়ে 100 ml পানি নেওয়া, যে কি ঝামেলার ব্যাপার!
প্রতিবারই 2-1 ফোঁটা পানি বেশি চলে যাবে, বেশি চলে গেলে হবে না, 2-1 ফোঁটা পানি বেশি গেলেও হয় না। এরপরে আমি যদি তোমার বলি যে যেই ভরটা আমরা মাপি, ওই বাতাসের কারণে দেখা যাচ্ছে কি ভর 2-1 মিলিগ্রাম করে সবসময় বেড়ে যায়। এরম করলেও কিন্তু হয় না, মানে একেবারে নিখুঁত পরিমাণে কাজ করতে হয়। এটা যে কি প্যারাদায়ক তোমরা বুঝবা সামনে গেলে। বলো। এইটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার। তোমারে আরো একটা মজার তথ্য দিই, মজার তথ্য, তুমি মজা পাবা, বুঝছো? আমাদের একটা কোর্স আছে, যে কোর্সের নাম হলো এসএস, বুঝছো? এসএস, এসে কি বলতো? সোশ্যাল। আর এসে হচ্ছে সায়েন্স। মানে এই এই যে কোর্সটা, এই কোর্সটা আমাদেরকে পড়ানো হয়, এন্ড এই কোর্সটা হলো সোশ্যাল সায়েন্সের উপরে, যেটারে তোমরা বাংলায় বলে থাকো সমাজ, বুঝছো? সমাজ। আচ্ছা, তুমি জেনে অবাক হবা যে শুধু সমাজ না, আমাদের অর্থনীতির উপরেও কোর্স আছে। শুধু অর্থনীতি না, আমাদের ইংলিশের উপরেও কোর্স আছে, বুঝছো? তো একজন ইঞ্জিনিয়ার হইতে গেলে তার সমস্ত দিকে তার পারফরমেন্স থাকা লাগে, তাইলে সে ইঞ্জিনিয়ার হইতে পারে না। একটা ইঞ্জিনিয়ার মানে কিন্তু শুধু যে আমি কম্পিউটার নিয়েই পড়াশোনা করব তা না। আমাদের কম্পিউটারের ক্লাস যতটা হয়েছে, তার চাইতে বেশি হয়েছে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্লাস। এবং তার সাথে সাথে হলো কেমিস্ট্রি ক্লাস সবচাইতে বেশি বার হয়েছে। আমাদের প্রায় 4-5 দিন ধরে আমরা কেমিস্ট্রি ল্যাব করছি, বুঝছো? এবং একই সাথে সাথে 2 দিন আমাদের সোশ্যাল সায়েন্সের ক্লাস হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ইঞ্জিনিয়ার হওয়া মানে শুধু যে লোহা লক্কর নিয়ে কাজ তা কিন্তু না। আর কোনো প্রশ্ন আছে তোমার এই বিষয়ে? H2SO4, বুঝছো? H2SO4 এর মধ্যে, আমাদের কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এর শতকরা সংযুতি কত? এর শতকরা সংযুতি, এর শতকরা সংযুতি। তো আমরা এর শতকরা সংযুতি পরীক্ষার আর কয়দিন বাকি? এই শতকরা সংযুতিটা আমরা দেখবো, বুঝছো? এই শতকরা সংযুতিটা আমরা দেখবো। এখন শতকরা সংযুতিটা যদি আমরা দেখতে চাই, তাইলে আমি তোমারে বলি যে কিভাবে আমরা এই শতকরা সংযুতিটা দেখতে পারি। বুঝছো? শতকরা সংযুতির যে সূত্রটা আছে সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর। বুঝছো কি? মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, পরমাণু, মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা ভাগ আণবিক যৌগের আণবিক ভর, ভাগ যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর গুণিতক আমরা কি দেব? 100, বুঝছো? এইটা দিলে আমাদের কিন্তু শতকরা সংযুতি বের হয়ে যাবে। এখন আমরা কি করব? আগে মৌলের পারমাণবিক ভর, আমরা ফার্স্টে হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতে চাই। তাহলে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর দেবো কত? সেটা 1। আচ্ছা, গুণিতক এবার পরমাণুর সংখ্যা, দেখো হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কয়টা? 2টা, তাহলে 2 দেবো। ভাগ আমরা দেবো যৌগের আণবিক ভর, তো যৌগের আণবিক ভর কত? 98। এই যে আমাদের H2SO4 এর পারমাণবিক ভর হচ্ছে 98, গুণিতক আমরা কত দেবো? 100 দেবো। দিলেই কিন্তু তুমি মানটা কিন্তু পেয়ে যাবা। নর্মালি তুমি সহজেই কিন্তু মানটা পেয়ে যাবা, খুব সহজেই তুমি পেয়ে যাবা। তো এইটা গেল আমাদের হাইড্রোজেনের শতকরা সংযুতি। এবার আমরা অক্সিজেনের শতকরা সংযুতি নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, অক্সিজেনের শতকরা সংযুতিতে অক্সিজেনের পারমাণবিক ভর তুমি জানো যে 16, গুণিতক এবার এই যে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা আছে 4টা, তাহলে তুমি দিবা 4, নিচে কত দিবা? 98, গুণিতক 100। আচ্ছা, তো এরা গেল আমাদের অক্সিজেনের পারমাণবিক তোমার অক্সিজেনে তোমার যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে শতকরা সংযুতি। এবার আমরা বের করবো সালফারের শতকরা সংযুতি, সালফারের। তো আমরা সালফারের অণু আছে একটা, পারমাণবিক ভর কত? ধরি সালফারের পারমাণবিক ভরটা আগে দেবো, সেটা হলো 32, বুঝছো? সালফারের পারমাণবিক ভর হচ্ছে
32। এরপরে আমরা কি দেব, যে আমাদের সালফারের অণুর সংখ্যা কয়টা আছে, একটা, এক দিব। আচ্ছা, নিচে আমরা কত দিব, 98 গুণিতক এখানে দিব হচ্ছে আমাদের 100। তাহলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাব, বুঝতে পারছো? এবার এইগুলারে তুমি সুন্দর করে করবা, তাইলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আমাদের শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় আমরা পেরে গেলাম, শতকরা সংযুতি। আচ্ছা, তো এখন শতকরা সংযুতি থেকে তোমারে যদি কেউ বলে যে যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে, শতকরা সংযুতি থেকে যদি বলে যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে, তাহলে তুমি কি করবা? শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত, শতকরা করা সংযুতি থেকে, হ্যাঁ, চলো ফার্স্ট। এখন কথা হলো গিয়ে, তো শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত, শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত। তো শতকরা সংযুতি থেকে আণবিক সংকেতটা কিভাবে নির্ণয় করবা? যে প্রথমে আমাদের কি করতে হবে বলতো, প্রথমে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। প্রথমে যৌগের শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। প্রথমে স্থূল সংকেত, আমাদের নির্ণয় করতে হবে। তার পরবর্তীতে আমাদের কি করতে হবে বলতো, স্থূল সংকেত ভরের কত গুণ তা বের করে সেই সংখ্যা দিয়ে স্থূল সংকেতকে গুণ করতে হবে। তারপরে মনে করো যে, আচ্ছা, তো আমি নর্মালি যদি এইভাবে বলি, তাইলে তুমি যে কতটুকু কি বুঝবা আমি কিন্তু জানি যে তুমি কতটুকু কি বুঝবা। আমি নর্মালি উদাহরণে চলে যাই, তাইলে তুমি মূল কাহিনীগুলো বুঝতে পারবা। আমি তোমারে যদি বলি যে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়, বা আমি নর্মালি শতকরা সংযুতি এবং স্থূল সংকেত নিয়ে একটু কথা বলি, যে শতকরা সংযুতি কি জিনিস আর স্থূল সংকেত কি জিনিস, এটা নিয়ে তোমার যদি আমি কথা বলি, তাহলে যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেত কাকে বলে? যে সংকেতগুলা, যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, বুঝছো? যেটা অণুতে বিদ্যমান পরমাণুগুলার কি অনুপাত প্রকাশ করে তাকে আমার স্থূল সংকেত বলে। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আমার 3 গ্রাম কার্বন পরমাণু এবং 4 গ্রাম অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই যৌগের স্থূল সংকেত বের করো। তো স্থূল সংকেত, আচ্ছা, তা এখন স্থূল সংকেত আমাদেরকে বের করতে বলেছে, সমস্যা নেই। আমরা স্থূল সংকেত আণবিক সংকেত আমরা নর্মাল নিয়মে বের করা শিখবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে শোনো, যে আপাতত পর্যন্ত আমরা স্থূল সংকেতের আমরা শতকরা সংযুতি পর্যন্ত কিন্তু পড়লাম, এরপরে আমাদের বাকি থাকলো স্থূল সংকেত, আণবিক সংকেত এবং আমাদের বিক্রিয়াগুলা। তো এই 3টা টপিক আমরা নেক্সট ক্লাসে করব। স্থূল সংকেত, আণবিক সংকেত এবং কি আমাদের বিক্রিয়া সমতাকরণ থেকে শুরু করে বিক্রিয়ার লেখা পর্যন্ত সবকিছু আমরা নেক্সট ক্লাসে করব। তাইলে এই পর্যন্ত সবকিছু আশা করি বুঝছো। তো এবার কাজ হবে তোমার, এই যে আমরা যে টপিকগুলো পড়লাম আজকে, ওই টপিকগুলো চর্চাতে সিলেক্ট করে দেন তুমি চেষ্টা করবা যে প্র্যাকটিস করার, ঠিক আছে? তো হ্যাঁ, কোনটা? তা বই তো পড়বাই, বই পড়বা তো, আর আমি যেগুলা পড়াইছি এগুলা দেখবা, দেন